যখন স্বাধীনতার পরে যখন আমি লালন সাঁইজির গান করলাম, সত্য বল সুপথে চল ওরে আমার মন, তখনই আমি বুঝতে পেরেছি যে কোন গানটা দিয়ে আমার ভেতরে লালন সাঁইজি ঢুকবার চেষ্টা করেছিলেন। তখন আমি গানটা যখন করলাম, আমার গুরু বলছিল যে তুই একটা গান গা, আমি যখন ওই যে ফকির ফাকরার গান আমি করবো না, তো গানটা যখন করলাম উনি বললেন তুই একটা গান কর, যেটা এখন যেটা হচ্ছে সমস্ত চ্যানেলগুলোতে রিয়েলিটি শো না কি যেন শো হয়, সেগুলো হচ্ছে যে ওই ফিউশনের নামে কনফিউশন তৈরি করছে। তো সেটা তো হবে না, আমার দ্বারা সেটা সম্ভব না। আমি আমি কোনো জাজমেন্টেও যাই না, যে আমার কথা যদি থাকে তাহলে যাই। তখন বলে তুই আগে গা, তোর যদি ভালো লাগে তখন আমি তোকে গানের সংখ্যা বাড়িয়ে দেব। এই তখন যখন গাইলাম, মানে ভালোবাসার মানুষগুলো উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলেন। তখন আমার মনে হলো কে ঐশ্বরিক অনুরণন যে ঘটালেন, যে তুই সাঁইজির কালাম তুই ধারণ কর, তোর ভালো হবে। আমি যখন বাড়িতে গিয়েছি, আমি একমাত্র মেয়ে আমার পিতা মাতার, আমার বাবাও পেশায় চিকিৎসক ছিলেন। আমার মার কোলের মধ্যে আমি শুয়ে আছি, আমি এপাশ ওপাশ করছি, আমার মা বলছেন তোর কি গান ভালো হয়নি? মা জানে, এটা বুঝতে পারে। বললো মা গান তো ভালো হয়েছে মনে হলো, সবাই খুব উচ্ছ্বসিত প্রশংসা করলো। এবং আমি জানি না, আজকে কথাটা বলেই ফেলি, আমি জানি না আমাকে লালন ফকির ইঙ্গিত করছেন কিনা যে তুই লালনের গান কর, তুই লালনের কালাম ধারণ কর, তাহলে তোর ভালো হবে। এই তখন আমার গুরু আমাকে তখন সংখ্যায় বাড়ানো, যে কথাটা বলছিলাম, তখন ঢাকায় এসে যখন এই গানগুলো করছিলাম, তখন ওই সব পণ্ডিতরা, সঙ্গীতের পণ্ডিতরা সব বসে আছেন। শহীদুল ইসলাম বললেন যে তুমি ওই গানটি করো বোন, তুমি ওই গানটি করো। তো আমি সত্য সুপথ যখন গানটা করছি, তখন ওনারা স্তব্ধ হয়ে গেলেন। আমি জানি না, আমি আমি বুঝতেও পারি না। আমি ছোটবেলা থেকে আমাকে গান করতে বললে আমি একে দেশে গান করে যাই। আমি কলেজ ইউনিভার্সিটিতে তাই করেছি। তখন ফুলঝুরি খান বলছে যে এই কণ্ঠটা কোথায় লুকিয়েছিল। পরবর্তীতে আমার শহীদুল ইসলাম ভাই পরবর্তীতে শিল্পকলার ডাইরেক্টর হিসাবেও জয়েন করেছিলেন। তখন অনেকে বঙ্গবন্ধুর কাছে কে কারায়, দুষ্টু লোকের তো আনাগোনা আশপাশ দিয়ে তো আছেই, বলে লিডার কি এক গ্রাম থেকে মেয়ে এনেছে, তার গান শুধু রেকর্ড করছে, গাইছে, উস্তাদদের শোনাচ্ছে, আবার তাকে দিয়ে এখন উদ্বোধন করবে, আপনি থাকবেন। বলে তাই নাকি, আচ্ছা দাঁড়া আমি ওকে ডাকি। ওনাকে ডেকেছেন, ডাকার পরে এই তুই কি করছিস রে? হ্যাঁ, আমি জানি আমাদের লোকসঙ্গীত, আমাদের লালন, আমাদের হাসন, আমাদের দুদ্দুষা, পাঞ্জুষা, কাঙাল হরিনাথ, পাগলা কানাই, কোকিল মুন্সি, জালাল খা, হাসন রাজা, রাধারমন, এইটাই তো আমার আদি অকৃত্রিমকে পরিচয় করে সারা বাংলাদেশের। আমাদের শেকড় অনেক নিচে, এটাকে সঙ্গে সঙ্গে উপড়ে ফেলার কোনো সুযোগ নেই। এটাকে বঙ্গবন্ধু বলেছিলেন। তখন বলল যে ওই খাঁচার ভিতর অচিন পাখি গানটি তাকে শোনানো হয়েছিল। তিনি তখন বলেছিলেন যা এই মেয়েটাকে যত গান করাতে চাই লালন ফকিরের, যা কর গান, তোকে তোকে সেই হুকুম দিয়ে দিলাম। তখন আমি রাত জেগের দিকে 6 নম্বর স্টুডিওতে বসে বসে আমি গান শিখেছি আমার গুরুর কাছ থেকে এবং রেকর্ড করেছি। সমস্ত রকম 200-250 থেকে গান আমি শিখেছি আর আমি গান করেছি। এই হচ্ছে আমার আজকে। আমি স্রোতে গা ভাসাইনি। আমার আগে তো বুঝতাম না, সাঁইজির গান তো বুঝতাম না। তো আমার গুরুর কাছ থেকে আধ্যাত্মবাদের কথা, লালন সাঁইজির মরমিয়াবাদের কথা, লালন সাঁইজির সমাজ সংস্কারের কথা, লালন সাঁইজির দেহতত্ত্বের কথা, আমার সাঁইজির, এবং প্রেম তত্ত্বের কথা, আল্লাহ নবী তত্ত্বের কথা, রাধাকৃষ্ণের তত্ত্বের কথা, এবং
মানবাত্মা এবং জীবাত্মার সাথে এবং পরমাত্মার সাথে মিলনের যে বিষয়গুলো, সেটি আমার গুরু আমাকে দান করে গেছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।